ওয়েলকাম টু প্রস্তুতি। আজকে আমরা তোমাদের জন্য WBSSCর গ্রুপ সি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা ইংলিশের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্সগুলো ছিল, যেগুলো 2016 সালে এসেছিল, সেগুলো আমরা ডিসকাস করব তোমাদের সাথে ইন ডিটেল। তো ঠিক আছে, চলো আর সময় নষ্ট না করে আমরা কোশ্চেন্সগুলো দেখে নিই। সো কামিং টু দ্য ফার্স্ট কোশ্চেন, I regret to inform you that the above would be the beginning of a letter conveying sad news or denial and acceptance. আচ্ছা, তার মানে কোশ্চেনে কি বলেছে যে I regret to inform you that, এই লেটারটা দিয়ে আমরা কি কনভে করছি, এই I regret to inform you that এই সেন্টেন্সটা দিয়ে আমরা কোন টোনটা, স্যাড কোনো কিছু কনভে করতে চাইছি নাকি কোনো কিছু ডিনাই করছি নাকি কোনো কিছু অ্যাকসেপ্ট করছি, আমরা কোন টোনটা কনভে করছি। তো আমরা যদি এখানে দেখি এই একটা শব্দ আই রিগ্রেট, এই সেন্টেন্সে যে ভার্বটা রয়েছে রিগ্রেট, তো রিগ্রেট শব্দটার মানে আমরা এমনিতেই জানি যে রিগ্রেট মানে অনুতপ্ত করা, বাংলায় যদি বলি তো রিগ্রেট মানে অনুতপ্ত করা, অর্থাৎ কোনো ধরনের রিপেন্টেন্স বা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এই ধরনের কোনো ব্যাপার যখন আমরা কনভে করি তখন আমরা এই ভার্বটা ব্যবহার করতে পারি যে রিগ্রেট করছি কোনো কিছুর জন্য। তো এখানে যখন আমরা দেখছি যে আমরা তার মানে কোনো কিছু একটা ইনফর্ম করছি যেটার জন্য আমরা অনুতপ্ত বা দুঃখ প্রকাশ করছি, রিগ্রেট করছি, তাহলে কি হবে স্বাভাবিকভাবে, তাহলে মানে কোনো কিছু স্যাড মানে কোনো কিছু দুঃখজনক কোনো ঘটনা বা কিছু আমি কাউকে জানাতে চাইছি, সেই কারণে আমি বলছি যে আমি এটা প্রকাশ করতে গিয়ে, এটা আপনাকে বলতে গিয়ে অনুতপ্ত ফিল করছি বা দুঃখ প্রকাশ করছি। তাহলে আমাদের এখানে তো কনফিউশনের কোনো জায়গা নেই, উত্তরটা হবে অপশন এ স্যাড নিউজ। আমরা কোনো স্যাড নিউজ বা দুঃখজনক কোনো ঘটনা হয়তো তাকে কনভে করবো, সেই কারণেই বলছি যে আমি এটা জানাতে গিয়ে আপনাকে রিগ্রেট অর্থাৎ অনুতপ্ত বোধ করছি। এইবার কোশ্চেন নাম্বার 2তে তাহলে চলে আসি আমরা। Another baffling change that I notice in him nowadays is that he avoids to speak to me. Which part in the above sentence has an error? এই উপরোক্ত সেন্টেন্সে কোথায় আমাদের ভুল রয়েছে? Another baffling change that I notice in him, এখানে আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছি কোনো একটা চেঞ্জ আমরা কোনো একটা মানুষের মধ্যে দেখেছি, যেটা আমি নোটিস করেছি তার মধ্যে, তো এই পার্টে কোনো ভুল নেই। নাওএডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। আচ্ছা, তার মানে আমি তার মধ্যে একটা চেঞ্জ নোটিস করেছি যে বর্তমানে সে আমার সাথে কথা বলা অ্যাভয়েড করছে। এবার সেন্টেন্সের কোথায় ভুল রয়েছে? আমরা যদি এখানে এই অপশন ডি মানে পার্ট ডিটা যদি দেখি সেন্টেন্সের, হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। আচ্ছা, এটা বলার আগে আমি তাহলে দুটো ব্যবহার ইংলিশে, জিরান্ড আর ইনফিনিটিভ। এইবার ইনফিনিটিভে আমরা জানি যে টু প্লাস ভার্ব আমরা ব্যবহার করি। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব আমরা ব্যবহার করে থাকি, যেটা এখানে করা হয়েছে যে অ্যাভয়েডসের পরে টু স্পিক টু মি, টু স্পিক, এখানে এটা ইনফিনিটিভের ব্যবহার রয়েছে। কিন্তু যেটা আমাদেরকে জানতে হবে যে অ্যাভয়েডস এই ভার্বটার পরে আমরা ইনফিনিটিভ না, আমরা সবসময় জিরান্ড ব্যবহার করে থাকি। জিরান্ড কোনটা হয়? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা নাউনের সেন্সে সেটা ব্যবহার করি, তখন সেটাকে বলি জিরান্ড। তার মানে যেটা বললাম যে অ্যাভয়েডসের পরে আমাদেরকে এখানে যেমনভাবে টু স্পিক অর্থাৎ ইনফিনিটিভের ব্যবহার রয়েছে সেটা ভুল, আমাদেরকে ওখানে ব্যবহার কি করতে হবে? জিরান্ড, অর্থাৎ অ্যান্সারটা হবে হি অ্যাভয়েডস স্পিকিং টু মি। তাহলে আমাদেরকে কোথায় সেন্টেন্সের কোন পার্টে ভুল রয়েছে যদি মার্ক করতে হয়, আমরা মার্ক করবো অপশন ডি, ডি পার্টেই এরর রয়েছে, অ্যান্সারটা হবে অ্যাভয়েডস স্পিকিং টু মি। আচ্ছা, কামিং টু দ্য থার্ড কোয়েশ্চেন, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড মিনস। অ্যাবস্ট্রাক্ট শব্দটার মিনিং অর্থাৎ সিনোনিম আমাদেরকে বলতে হবে। অপশন এ রয়েছে সামারি, অপশন বি টাইটেল, অপশন সি প্ল্যান, অপশন ডি কনক্লুশন। এটা খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। অ্যাবস্ট্রাক্ট মানে আমরা জানি যে অ্যাবস্ট্রাক্ট মানে সামারি, অর্থাৎ কোনো কিছুর এখানে কোনো একটা এসের অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে মানে সারসংক্ষেপে আমাদেরকে এসেটার বিষয়বস্তু বুঝিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে যে অপশন হবে এ সামারি। Question number 4, pick out the correct sentence. Option A, to be intelligent is more essential than being hardworking. Being intelligent is more important than to be hardworking. Option C, for one to be intelligent is more important than being hardworking. Option D, being intelligent is more essential than being hardworking. কোনটা কারেক্ট রয়েছে এখানে সেন্টেন্স? আচ্ছা, এইবার একটা দেখি যে
আমরা একই স্ট্রাকচার ফলো করবো একটা সেন্টেন্সে। এখানে আমরা লিখেছি টু বি ইন্টেলিজেন্ট, এখানে ফলো করছি বিং হার্ড ওয়ার্কিং। কেমন হয়ে যাচ্ছে? এখানে বিং ইন্টেলিজেন্ট, এখানে লিখেছি টু বি হার্ড ওয়ার্কিং। আবার এখানে হচ্ছে টু বি ইন্টেলিজেন্ট, এখানে আবার বিং হার্ড ওয়ার্কিং। তো আমরা যখন একটা সেন্টেন্স মানে গ্রামাটিক্যালি ইংলিশে মানে দেখবো, তখন আমাদেরকে সেম স্ট্রাকচার, এখানে যেমন আমরা টু বি ইন্টেলিজেন্ট এইভাবে এই স্ট্রাকচারে যখন সেন্টেন্সটা লিখছি, আমাদেরকে যখন এখানেও তার মানে দ্যানের পরেও ব্যবহার করবো, এখানে ব্যবহার করতে হবে টু বি হার্ড ওয়ার্কিং। আমরা এইভাবে একটা জায়গায় টু বি ইন্টেলিজেন্ট, একটা জায়গায় বিং হার্ড ওয়ার্কিং, সেম স্ট্রাকচার ফলো হচ্ছে না। সেম গোজ ফর দ্য অপশন বি, আমাদেরকে সেম স্ট্রাকচার ফলো করতে হবে। এখানে বিং ইন্টেলিজেন্ট বললেও এখানে আবার টু বি হার্ড ওয়ার্কিং। অপশন সিতেও তাই, টু বি ইন্টেলিজেন্ট বিং হার্ড ওয়ার্কিং। একমাত্র অপশন ডিতেই সেম স্ট্রাকচার ফলো হচ্ছে, যে বিং ইন্টেলিজেন্ট আর এখানে বিং হার্ড ওয়ার্কিং। তার মানে আমাদের কারেক্ট অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5, would you mind moving the car? The above sentence is a query, polite request, an advice, a suggestion. আচ্ছা, would you mind moving the car? এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। তাহলে কোশ্চেন মার্ক দেওয়া থাকলেই কি সবসময় সেটা কোশ্চেন বা কোয়ারি হয়? আমরা এখানে কোশ্চেন মার্ক আছে দেখে এখানে যদি কোয়ারি মার্ক করে দিই তাহলে ভুল করব। আমাদেরকে কথা বলার টোনটাও খেয়াল করতে হবে। উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, মানে গাড়িটা আপনি সরাতে কি কিছু মাইন্ড করবেন? তো আমরা এখানে এটা তাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করছি না, আমাদেরকে এখানে তার কথা বলার টোনটাও খেয়াল করতে হবে। যদি কথা বলার টোনটা খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে উনি একজনকে পোলাইট রিকোয়েস্ট করছেন যে আপনি প্লিজ আর কি গাড়িটা সরিয়ে রাখুন এই জায়গাটার থেকে। তো উনি রিকোয়েস্ট করছেন, এটা উনি পোলাইটলি তাকে বলছেন যাতে উনি গাড়িটা সরিয়ে দেন। তো এখানে আমরা কখনোই এখানে কোশ্চেন মার্ক আছে মানেই যে এখানে এটা কোয়ারি মার্ক করে দেবো, সেটা করব না। আমরা তার কথা বলার টোনটা খেয়াল করে বুঝতে পারছি যে এটা রিকোয়েস্ট করা হচ্ছে, তাই অপশান বিতে টিক করব। কোয়েশ্চেন নাম্বার 6, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ? এটা বুঝতে পারছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে আমাদেরকে ফিল আপ করতে হবে। এখানে অপশানে রয়েছে ইন, বাই, অন আর অ্যাট। আচ্ছা, হোয়াট ইজ দ্য টাইম, এটা হবে হচ্ছে বাই, অপশান বি। এটার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইউজ বলার কিছু নেই, তো বাই ইয়োর ওয়াচ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ইউজ হয়। কোয়েশ্চেন নাম্বার 7, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি হোয়েন আই অ্যাম লেট, হুইচ পার্ট ইন দ্য অ্যাবাভ সেন্টেন্স হ্যাজ অ্যান এরার? আবার সেম কোয়েশ্চেন, যে সেন্টেন্সের কোন পার্টে ভুল রয়েছে সেটা আমাদেরকে চিনতে হবে। আচ্ছা, আই উইল ট্রাই টু বি অন টাইম, বুঝতেই পারছি এটুকু ঠিক রয়েছে। এবার পরের পার্টটা যদি দেখি তাহলে বাট ডু নট ওয়ারি হোয়েন আই অ্যাম লেট। আচ্ছা, অপশন এখানে পার্ট ডি যেটা রয়েছে সেন্টেন্সটার, হোয়েন আই অ্যাম লেট। আমি যদি সেন্টেন্সটা খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো বাট ডু নট ওয়ারি হোয়েন আই অ্যাম লেট। কেমন এখানে একটু শুনতে লাগছে, আমাদেরকে এখানে বলা হচ্ছে যে যদি আমি লেট হই, তার মানে কোনো একটা কন্ডিশনের কথা বলা হচ্ছে। কি কন্ডিশন? আমার লেট হওয়ার কন্ডিশন। যদি আমি লেট হই তাহলে চিন্তা করো না, তার মানে এখানে একটা আমি কন্ডিশন বোঝাচ্ছি। এবার ইংলিশে যদি, ইংলিশ গ্রামারে আমরা যদি এরকমভাবে কোনো কন্ডিশন বোঝাই তাহলে আমরা কি ব্যবহার করি? ইফ। আমরা ইফ কনজাংশনটা দিয়ে সেন্টেন্সটা তখন যুক্ত করি। আনলেসও ব্যবহার করতে পারি, তবে সেটা যখন নেগেটিভ কোনো কিছু থাকে তার জন্য, সেটা মিনিং বোঝানোর জন্য আমরা আনলেসও ব্যবহার করতে পারি। আদারওয়াইজ আমরা ইফ ব্যবহার করি কোনো কন্ডিশন বোঝানোর জন্য। তাহলে বাট ডু নট ওয়ারি, এখানে একটা কন্ডিশন বোঝানো হচ্ছে, যদি আমি লেট করি, আমার লেট করাটা এখানে কন্ডিশন, তাহলে এখানে আমরা কি করব? হোয়েনের জায়গায় আমরা কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব। তাহলে এই সেন্টেন্সে এরার কোন পার্টে রয়েছে? ডি পার্টে। কোয়েশ্চেন নাম্বার 8, or is it some humble lay familiar matter of today? In the above lines the word humble means, humble এর সিনোনিম আমাদেরকে বলতে হবে। অপশন এ উইক, অপশন বি কাওয়ার্ডলি, অপশন সি ইনসিগনিফিকেন্ট, অপশন ডি মিক। হাম্বল মানে বিনয়ী, বাংলায় যদি বলি তাহলে হাম্বল মানে বিনয়ী। আচ্ছা, এখানে অপশন ডি মিক। তো আমরা হাম্বলের আরও কয়েকটা সিনোনিম লিখে নিতে পারি। হাম্বল মানে এমনিতে যেটা বললাম যে বিনয়ী বা নট অ্যারোগেন্ট, এছাড়া আরও হতে পারে মডেস্ট বা সেলফ ইফেসিং, এগুলোই নট অ্যারোগেন্ট, মডেস্ট, এগুলোই হাম্বলের সিনোনিম হিসেবে বলতে পারি, অর্থাৎ বিনয়ী। কোয়েশ্চেন নাম্বার 9, 1 or 2 stars were still dash in the sky, কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? অপশন এ বার্নিং, অপশন বি টার্নিং, অপশন সি টুইঙ্কলিং, অপশন ডি টিঙ্কলিং। এটা তো বলার কিছুই নেই, স্টার্স 1 or 2 stars were still, অবভিয়াসলি টুইঙ্কলিং হবে, টুইঙ্কলিং ইন দ্য স্কাই। কোয়েশ্চেন নাম্বার 10,
দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল আর ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইন। দ্য অ্যাবাভ সেন্টেন্স ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স অর মিক্স সেন্টেন্স। আচ্ছা, আগে তাহলে সেন্টেন্সটা খেয়াল করি। দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল আর ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইন। আচ্ছা, যদি সেন্টেন্সের এটা ফার্স্ট পার্টটা খেয়াল করি, দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল আর ডিসঅ্যাপয়েন্টেড, এইটুকু সেন্টেন্স। এটা যদি আমরা পরের ওই পার্টটা হোয়েন ইট রেইনটা ব্যবহার নাও করি, যদি শুধু এটুকুও কাউকে বলি দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল আর ডিসঅ্যাপয়েন্টেড, তাহলেও আমরা একটা মিনিংফুল সেন্টেন্স বলছি, আমরা মিনিংটা প্রপারলি কনভে করতে পারছি যে যারা ফুটবল খেলতে চেয়েছিল তারা ডিসঅ্যাপয়েন্টেড। তো এখানেও সেন্টেন্স মানে শুধু যদি আমরা এটুকুই বলি তাহলেও মিনিংফুল সেন্টেন্স ওটা একটা দাঁড়াচ্ছে। অর্থাৎ কী দাঁড়াচ্ছে এই সেন্টেন্সে? এটা মেন ক্লজ, কারণ সেন্টেন্সটা কমপ্লিট, ওটার মানেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। অর্থাৎ এটা কারো কোনো সাবক্লজের উপরে ডিপেন্ড করছে না, এটা ইন্ডিপেন্ডেন্ট, তাই এটা মেন ক্লজ আমাদের সেন্টেন্সের। এইবার হোয়েন ইট রেইনড, অবশ্যই এটা মেন ক্লজ নয়, কারণ কাউকে যদি শুধু বলি হোয়েন ইট রেইনড তাহলে নিশ্চয়ই সেটা মিনিংফুল দাঁড়াচ্ছে না। তাহলে হোয়েন ইট রেইনড এটা কি? এটা আমাদের সেন্টেন্সের সাবক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা আমাদের এই মেন ক্লজের উপরে ডিপেন্ড করছে। তাহলে একটা সেন্টেন্সে আমাদের মেইন ক্লজ রয়েছে এবং তার উপরে ডিপেন্ড করে আরেকটা সাব ক্লজ রয়েছে। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলি? কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে আমাদের একটা মেইন ক্লজ থাকতে পারে এবং এক বা একাধিক সাব ক্লজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ থাকতে পারে। এখানে তাই হচ্ছে, তাই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 11, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। ট্রিভিয়ালের বিপরীত শব্দ আমাদেরকে খুঁজতে হবে। আচ্ছা, ট্রিভিয়াল শব্দটার মানে কি আগে সেটা জেনে নিই, তারপর বিপরীত শব্দ জানবো। ট্রিভিয়াল মানে হচ্ছে ইনসিগনিফিকেন্ট। ট্রিভিয়ালের যদি সিনোনিম আমাদেরকে জিজ্ঞেস করতো তাহলে আমরা অপশন বি টিক করতাম, ইনসিগনিফিকেন্ট, অর্থাৎ ইম্পর্টেন্ট নয় এরকম কোনো ব্যাপার। আচ্ছা, ট্রিভিয়ালের আরও কয়েকটা সিনোনিম আমরা তাহলে আগে দেখে নিই। একটা তো বললাম ইনসিগনিফিকেন্ট, আরেকটা হতে পারে আনইম্পর্টেন্ট, আরেকটা হতে পারে ট্রিফলিং বা পিটি, যেমন হয়তো আমরা বলি পিটি ইস্যুস, অর্থাৎ ইম্পর্টেন্ট নয় এরকম ইস্যু। আরেকটা হতে পারে ফুটলিং বা ফিডলিং, এগুলোই মেনলি। তো পিটি ইস্যুস বা ট্রিফলিং এটা পরীক্ষায় আসতে পারে। তো ট্রিভিয়ালের মানে ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, তাহলে আমাদের কি বলেছে অ্যান্টোনিম? বিপরীত শব্দ খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছি, সেটা হবে ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 12, এ গ্রুপ অফ এলিফেন্টস ইজ কল্ড আ কালেকশন, হার্ড, স্কুল, লিটার। গ্রুপ অফ এলিফেন্টকে কি বলা হয়? এগুলো আমাদের কালেকটিভ নাউন চ্যাপ্টারের মধ্যে পড়ে। কালেকটিভ নাউনের মধ্যে আমাদের এগুলো পড়ে থাকে, যেখানে ওই গ্রুপ অফ এলিফেন্টস বা এই গ্রুপ অফ শিপ এগুলো জিজ্ঞেস করা হয়। যেমন গ্রুপ অফ শিপকে বলা হয় ফ্লক অফ শিপস, এগুলো জেনেই থাকবে, আসেই পরীক্ষায়। তো গ্রুপ অফ এলিফেন্টসকে বলা হয় হার্ড। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। Question number 13, pick out the correct sentence. Bhupen do not know the way. Option B, Bhupen did not knows the way. Option C, Bhupen do not knows the way. Option D, Bhupen does not know the way. Correct sentence কোনটা হবে? খুবই ইজি ওটা। ভূপেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এখানে তারপরে ভার্ব ডু না ডাজ হওয়া উচিত ছিল, তাই এটা ভুল। ভূপেন ডিড নট নোজ দ্য ওয়ে, এখানে ডিড নটের পরে ডিড নট যখন আছে এখানে তারপরে আমাদের নোজ না নো হওয়া উচিত ছিল। ভূপেন ডু নটের পরেও নোজ না নো হতো। একমাত্র অপশন ডি কারেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে ডাজ নট নো দ্য ওয়ে। Question number 14, Rohim's doctor advised him to dash as a cure for his sore throat. Sore throat মানে গলা ব্যথা বা গলা খুসখুস করছে, ঠিক আছে? তাহলে রহিমের ডাক্তার তাকে কি অ্যাডভাইস করেছে? গলা খুসখুস করলে আমরা কি করে থাকি? গার্গেল করে থাকি। আচ্ছা, এটা হবে অপশন বি। এখানে একটু স্পেলিংটা খেয়াল করতে পারো, গার্গেল যেটা আমরা বলি তার স্পেলিংয়ে কিন্তু GA হয়, ঠিক আছে? এখানে অপশন ডি রয়েছে, এটাও দেখে মানে উচ্চারণটা গার্গেল হলেও এটার কিন্তু স্পেলিংটা ভুল রয়েছে, GU রয়েছে, তাই এটা হবে না, ঠিক আছে? GA কারেক্ট স্পেলিংটা GA, এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, এবার বাকি অপশনগুলো একটু মানেটা দেখিনি। ব্যাবল করা মানে কি? ব্যাবল করা মানে ওই তাড়াহুড়ো করে বা একটু চাইল্ডিশ ওয়েতে কথা বলা, কিন্তু সেটা ইনকম্প্রিহেন্সিবল, লোকে বুঝতে পারবে না, ঠিকমতো পরিষ্কার করে কথা না বলা, গুছিয়ে পরিষ্কার করে কথা বলতে না পারা, এবং সেটা লোকে বুঝতেও পারবে না, সেটাকে বলা হয় ব্যাবল করা, ঠিক আছে? আর অপশন সি রয়েছে জিগল করা মানে হচ্ছে হাসা, ঠিক আছে? লাফ ইন এ চাইল্ডিশ ওয়ে। ওকে, so last question 15 number, I cannot understand what is written here. Choose the correct phrasal verb to replace the underlined word in the above sentence. Understand এর phrasal verb আমাদেরকে বলতে হবে। অপশন এ হোল্ড অন, অপশন বি গিভ আউট, অপশন সি মেক আউট, অপশন ডি গিভ অ্যাওয়ে। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা,
মেক আউট, কারেক্ট ফ্রেজাল ভার্ব হবে মেক আউট মানেও আন্ডারস্ট্যান্ড বা বুঝতে পারা। বাকি ফ্রেজাল ভার্বগুলোর মানে একটু দেখে নিই। অপশান এতে যেটা রয়েছে হোল্ড অন, হোল্ড অন করা মানে হচ্ছে কোনো কাজ চলছিল সেটাকে ইন্টারাপ্ট করা। এবার ইন্টারাপ্ট করে কোনো একটা কথা কেউ বলছিল বা কোনো একটা কাজ কিছু চলছিল সেটাকে ইন্টারাপ্ট করে অন্য কোনো একটা মাঝখানে কথা বলা বা মতামত দেওয়া বা কোনো কাজ করা দিয়ে আবার পুনরায় আগের কাজটা রিজিউম করা, ঠিক আছে? হোল্ড অন মানেটা বোঝা গেল। গিভ আউট, গিভ আউট মানে ডিস্ট্রিবিউট করা কোনো কিছু বা কোনো কিছু ডিক্লেয়ার করা, বা ধরো লিফলেট ডিস্ট্রিবিউট করা হলো বা কিছু, সেটাকে গিভ আউট বলে। আর গিভ অ্যাওয়ে, এটা তো খুবই কমন, গিভ অ্যাওয়ে মানে সবসময় আমরা ব্যবহার করে থাকি প্রাইজ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, পরীক্ষায় খুব আসে যে গিভ অ্যাওয়ে প্রাইজ ডিস্ট্রিবিউট করা, সেই সেন্সেই আমরা ব্যবহার করি যে গিভ অ্যাওয়ে, অর্থাৎ ভলেন্টারিলি কোনো কিছু আমরা যখন ডিস্ট্রিবিউট করি অ্যাজ গিফট অর ডোনেশন, আমরা সেটাকেই বলি গিভ অ্যাওয়ে। অর্থাৎ ভলেন্টারিলি কোনো কিছু গিফট হিসেবে বা ডোনেশন হিসেবে যদি ডিস্ট্রিবিউট করা হয় তাহলে সেটাকে আমরা বলি গিভ অ্যাওয়ে। খুব সহজে বলে দ্য প্রিন্সিপাল গিভস অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামাং দ্য স্টুডেন্টস, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সেই 15টা কোশ্চেন যেগুলো 2016 সালের গ্রুপ সি এর পরীক্ষাতে এসেছিল। চেষ্টা করলাম যতটা সম্ভব ইন ডিটেল কোশ্চেনগুলোর অ্যান্সার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি লাইক করো। তো এরপর আমরা আরও ভিডিও নিয়ে খুবই তাড়াতাড়ি তোমাদের জন্য আসবো। যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, বা কোনো পার্টিকুলার টপিকের ওপরে যদি তোমাদের ভিডিও দরকার হয় বা মনে হয় সেটা দিলে তোমাদের জন্য খুবই উপকার হবে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে, ঠিক আছে? তো আজকে এই অবধিই থাকছে।